জুলাইয়ে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা বেশ খানিকটা কমে নেমে এসেছে ৮.৩%, যা আগের মাস জুনেও ছিল ৯.16%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য প্রকাশ করেছে। যদিও দীর্ঘদিন ধরেই বাজারে ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দাম, বিশেষ করে শাকসবজি, মাছ, কাঁচামরিচ, চাল সহ প্রায় সবই কিনতে হয়েছে বাড়তি দরে। অথচ বিবিএস বলছে মাসের ব্যবধানে শুধু খাদ্যপণ্যের ক্ষেত্রে দাম বৃদ্ধির প্রবণতা কমেছে ১.৪৪% পয়েন্ট। অবশ্য সেই তুলনায় কমেনি খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে। তথ্য বলছে সার্বিক বিচারে শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি, অর্থাৎ তুলনামূলক চাপে রয়েছেন প্রান্তিক এলাকার মানুষজন। উল্লেখ্য, চলতি অর্থবছরে 7.৫% মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্য সরকারের। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা ও মজুদ সক্ষমতা বাড়াতেই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ছেড়ে দিতে চায় সরকার। তবে এজন্য বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হবে না। এফইআরবি আয়োজিত এক সেমিনারে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এ সময় বাড়তি এলএনজি আমদানি ইস্যুতে বলেন, ডলার সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেনের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতার জেরে গেল মার্চ এপ্রিলে সংকটে পড়ে বাংলাদেশ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। যোগান ঠিক রাখতে বাড়তি দরে আমদানি করতে হয় সরকারকে। বাড়ে আর্থিক চাপ। তাই আগামীতে এমন পরিস্থিতি সামাল দিতে সরবরাহ ব্যবস্থায় বেসরকারি খাতকে যুক্ত করতে চায় সরকার। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সেমিনারে জ্বালানি মন্ত্রী জানান, সংকট নিরসনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এক্ষেত্রে বিশেষ কোনো কোম্পানিকে দেয়া হবে না বাড়তি সুবিধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। থাকুক দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স। এ সময় দেশে গ্যাস বিদ্যুতের সংকট স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনায় এগোতে চায় সরকার। গ্যাস আমদানির ক্ষেত্রে ডলারের যোগান বড় বাধা বলেও জানান প্রতিমন্ত্রী। যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সেমিনারে বর্তমান সংকট ও আগামীর চ্যালেঞ্জের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই খাতের সমস্যা সমাধান করতে না পারলে দীর্ঘমেয়াদে ভুগবে শিল্প খাত। এজন্য স্থানীয় অনুসন্ধান ও আমদানি সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। আপনি গ্যাস গ্রিডটাকে আর বাড়াবার কোনো সুযোগই নাই, আস্তে আস্তে কমান। ইউ ক্যানট ম্যানেজ দিস গ্যাস গ্রিড ইন বাংলাদেশ। এর মধ্যে চুরি, এর মধ্যে অপচয়, সব রকম জিনিস। আপনি জানেন ইন্ডিয়ার গ্যাস গ্রিড নাই। খনি কোম্পানি, পাথরের কোম্পানি, গ্যাসের কোম্পানি, কেউ কোম্পানি হতে পারেনি, কেউ খনির কোম্পানি হতে পারলো না। তারা সব বিক্রি করে, বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে বিক্রি করে। আইওসি থেকে গ্যাসের দাম বাপেক্সের কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ। পিডিবির দাম কেন বেশি পড়ে? Renewable will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী 30-40 বছর আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। এলএনজি কয়টা হবে, এলপিজি কয়টা হবে, এইটা চিন্তা না করে লেট আস ওয়ার্ক টুগেদার, বোথ প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর ক্যান বিল্ড দি ক্যাপাসিটি অ্যান্ড সাপোর্ট দি গভর্নমেন্ট। সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার থেকে গ্যাস মিলছে না এখনো। প্রতিমন্ত্রী জানান, দুটি একসাথে চালু করতে পুরো সরবরাহ বন্ধ রাখতে হবে অন্তত 3 দিন। জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিটি জিনিস পরিষ্কারভাবে বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। হঠাৎ করে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ব্যবসায়ীদের হাতে তুলে দিতে তড়িঘড়ি শুরু করেছে সরকার। মাত্র 4 দিনে বিপিসির কাছ থেকে নতুন নীতিমালার খসড়া আদায় করেছে জ্বালানি বিভাগ। বলা হচ্ছে, আর্থিক চাপ কমানোর পাশাপাশি অকটেন, ডিজেল, পেট্রোল সহ সব ধরনের জ্বালানির বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই পথে বড় বিপর্যয় অপেক্ষা করছে জনগণ, এমনকি সরকারের জন্যও। রাষ্ট্রীয় সংস্থাগুলোর অনিয়ম দুর্নীতির দায় থেকে মুক্তির জন্য বেসরকারি খাতে ভর করার চিন্তাকে ব্যর্থতা মনে করছেন তারা। বিস্তারিত রাকিব হোসেনের আরেকটি রিপোর্টে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রাষ্ট্রীয় সংস্থা বিপিসির নিয়ন্ত্রণে থাকা একটি জ্বালানি পণ্য। বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ কিংবা শিল্প প্রতিষ্ঠানে যার চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে প্রতি মাসে পণ্যটির দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু বাস্তবতা হলো বরাবরই বাড়তি মূল্য গুনতে হচ্ছে ভোক্তাকে। সরবরাহ ব্যবস্থায় সরকারি বেসরকারি খাতের প্রতিযোগিতা থাকার পরও নিয়ন্ত্রণ হারানোর বড় উদাহরণ এটি। ভয়াবহ এই বাস্তবতা উপেক্ষা করে এবার অকটেন, ডিজেল, পেট্রোল সহ সব ধরনের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ ব্যবসায়ীদের হাতে তুলে দিতে তড়িঘড়ি শুরু করেছে বিএনপি সরকার। মাত্র 4 দিনে বিপিসির কাছ থেকে নতুন নীতিমালার খসড়া আদায় করে নেয় জ্বালানি বিভাগ। বলা হচ্ছে, আর্থিক চাপ কমানোর পাশাপাশি জ্বালানির বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই পথে বড় বিপর্যয় অপেক্ষা করছে জনগণ, এমনকি সরকারের জন্যও। চুরি সরকার বন্ধ করতে পারেনি, সরকারের হাতে সার্বভৌম ক্ষমতা, সেখানে সরকার ব্যর্থ হচ্ছে এবং বসুন্ধরা বা এরকম বড় কোম্পানির হাতে ছেড়ে দিয়ে চুরি বন্ধ হবে। এসব জায়গা থেকে সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে। সরকারের ব্যর্থতার পুরস্কার স্বরূপ সরকারকে এই সেক্টরের মালিকানা থেকে সরিয়ে দেওয়া, এটা কখনো যৌক্তিক এবং ন্যায্য হতে পারে না। আসলে এখানে যদি ভুল হয়, তার জন্য মূল্য দিতে হবে জনগণকে, মূল্য দিতে হবে সরকারকে, মূল্য দিতে হবে রাষ্ট্রকে। বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে জ্বালানি তেল আমদানি ব্যয় ছাড়িয়ে যায় 49,000 কোটি টাকা। তবে এর 4 ভাগের 1 ভাগই তুলে নেওয়া হয় রাজস্ব আয় হিসেবে, বাকিটা লাভসহ আসে ভোক্তার কাছ থেকে। তবু কৃত্রিমভাবে আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন, কৌশলগত এই পণ্যে নগদ লাভ ক্ষতি নয়, বরং বিবেচনায় নিতে হবে দেশ ও মানুষের স্বার্থ। লুণ্ঠন করলেও এই টাকা আমাদের কাছেই থেকে যাচ্ছে, কারণ সরকারের কোষাগারে থাকছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, এটা তো কোনো ব্যক্তির কাছে যাচ্ছে। কিন্তু এই মুনাফাকারী কোম্পানিগুলোকে, তাদের কাজ সরকার আর করবে না। এই মুনাফা তাহলে বসুন্ধরা বা তার মতো এরকম ব্যক্তিখাত কোম্পানিকে দেওয়া হবে, এটা কি মেনে নেওয়া যায়? তারা ক্রুডকে ইম্পোর্ট করতে পারে, তারা রিফাইন করতে পারে, তো তারা স্টোর করতে পারে, কিন্তু আলটিমেট কনজিউমার ইন্ডিভিজুয়াল লেভেলে যে সেলিংটা হচ্ছে, এটা কিন্তু সরকারের অধীনে থাকাটা ভালো, এবং দাম নির্ধারণ করা এটাও সরকারের অধীনে থাকা ভালো। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জ্বালানি তেল বিপণনের পুরো প্রক্রিয়া সরকারি প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার হাতে, যা সরাসরি নিয়ন্ত্রণ করছে সরকার। রাকিব হোসেন, 71, ঢাকা। তরুণ উদ্যোক্তাদের জন্য 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে 500 কোটি টাকা ঋণ এবং 500 কোটি টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে অন্তত 5000 নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য ধরা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির নেতাদের বৈঠকে এই উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এই ঋণে কোনো জামানত নেওয়া হবে না, পাশাপাশি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ এবং ভালো পারফরমেন্সের ভিত্তিতে সমপরিমাণ অর্থ পর্যন্ত অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তা নির্বাচনে উপজেলা পর্যায়কে গুরুত্ব দেওয়া হবে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা নির্ধারিত কমিটির মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা বাছাই করা হবে। মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি সহ উৎপাদন ও বাণিজ্যের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ এই তহবিলের আওতায় আসতে পারে। নতুন ব্যবসায়ী হতে হবে নাকি চলমান ব্যবসা 1 বছর হতে হবে, এসব জিনিসগুলো আরও এখন ঠিক হবে। উপজেলা ধরে ধরে আমরা যাব এবং তাদের জন্য আবার তারা ওই ধরনের পারফরমেন্স ভালো হলে, রিক্রুটমেন্ট ভালো হলে তাদের জন্য আবার আমাদের গ্র্যান্টও থাকবে। ব্যাংকগুলো হয়তো CSR ফান্ডের একটা অংশ তাদেরকে করা যেতে পারে। দেশের অর্থনীতি চাঙ্গা করতে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যকারিতা ও রপ্তানি বাড়ানো সহ বেশ কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কাস্টমসের কাজে সমন্বয়হীনতা, নিলামযোগ্য কন্টেনার জটসহ বিভিন্ন সমস্যায় কার্যকারিতা কমেছে দেশের আমদানি রপ্তানির প্রধান দ্বার চট্টগ্রাম সমুদ্র বন্দরের। এসব সমস্যার সমাধান সহ বন্দরের কাজে গতিশীলতা ফেরাতে মঙ্গলবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে পণ্য আমদানি রপ্তানিতে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।
এমটি কন্টেনারগুলি বাইরে যাওয়ার জন্য কথা হয়েছে। আইসিডির নীতিমালা চেঞ্জ করা হয়েছে, বলেছে কি আইসিডি যে কোনো কেউ করতে পারবে, খুব তাড়াতাড়ি পারমিশন দেবে, সমস্ত কিছুই করে দেওয়া হবে এবং একটা পেপারলেস ডকুমেন্টেশন করা। চট্টগ্রাম বন্দরে 10,000 কন্টেইনার নিলামের জন্য স্ট্যাক আপ হয়ে আছে, এটা আমরা আশা করি না, এবং যে প্রক্রিয়া কাস্টমসে চলছে আরো 10,000 কন্টেইনার স্ট্যাক আপ হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী, জানান দেশের অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানা নির্বিঘ্নে চলার পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। বন্দরের গতিশীলতা ফেরানো ও জটিলতা কাটাতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করবে বলেও জানান অর্থমন্ত্রী। কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপরে জনগণের, বিদেশিদের যারা বিনিয়োগকারী আছে, যারা বাংলাদেশ থেকে আমদানি করে, তাদের আস্থা যাতে বাড়ে। দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান তাদের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে। অ্যামচেমের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের কারণে গেল 1.5 বছরে যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে 2.25 লাখ ভিসা, যেখানে শুধুমাত্র চলতি বছরে বাদের খাতায় নাম যায় 75,000-এর। এ ধারা চলমান থাকলে বছর শেষে ভাঙবে একক বছরে সর্বোচ্চ ভিসা বাতিলের রেকর্ড। মূলত জালিয়াতি, ভিসার শর্ত লঙ্ঘন ও অপরাধে জড়ানোয় বাতিল হচ্ছে এসব ভিসা। নাদি ইসলাম তুলির রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করতে থাকেন একের পর এক ভিসা। এতে গেল 1.5 বছরে বাতিল হয় 2.25 লাখ। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে জালিয়াতি, ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধে জড়ানো, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকি, যা আমলে নিয়ে ধারাবাহিক যাচাই বাছাইয়ের মাধ্যমে বাতিল হচ্ছে একের পর এক ভিসা। এছাড়াও রয়েছে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার বিষয়টিও। গেল বছরে দেশটিতে বাতিল হয় 1 লাখ ভিসা, যা যে কোনো বার্ষিক হিসেবে সর্বোচ্চ। যেখানে অপরাধে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে বাতিল হয় প্রায় 8,000 শিক্ষার্থী এবং বিশেষায়িত পেশায় নিয়োজিত 2,500 কর্মীর ভিসা। এদিকে চলতি বছর এখন পর্যন্ত বাদের খাতায় নাম লিখিয়েছে 75,000। বর্তমান গতি বজায় থাকলে ছাড়িয়ে যাবে আগের সেই রেকর্ডও। সম্প্রতি অভিবাসন ঠেকাতে নতুন H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি পেশাদারদের ন্যূনতম বেতন স্কেল বৃদ্ধির প্রস্তাব এবং বিদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের জন্য ভিসা নীতিও কঠোর করা হয়েছে। এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রে সামাজিক মাধ্যমে কড়া নজরদারি ও ব্যাপক হারে যাচাই বাছাইয়ের বিষয়গুলো যুক্ত করে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানান অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। তাদের মতে এটি বাক স্বাধীনতার জন্য হুমকি। নাদিয়া ইসলাম তুলি, ৭১। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে $লাখ খরচ করতে রাজি হয়েছে 10টিরও বেশি প্রতিষ্ঠান, যাতে পুঁজিবাজার সহ অন্যান্য লেনদেনে পক্ষপাতমূলক সুবিধা নিতে পারেন তারা। এদিকে ক্রিপ্টোর দরপতনে এপ্রিল-জুন প্রান্তিকে $289 মিলিয়ন হারায় ট্রাম্প মিডিয়া গ্রুপ, যা গেল বছরের একই সময়ের চেয়ে 10 গুণেরও বেশি লোকসান। বিস্তারিত নুজহাতের হনুমান প্রতিবেদনে।
সাধারণত শুল্ক নীতি, সামরিক সংঘাতের মতো প্রায় সবগুলো সিদ্ধান্ত ট্রুথ সোশ্যালের মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তার পোস্টগুলোর দিকেই তাকিয়ে থাকে বিশ্ব। এবার সেগুলো সবার আগে পেতে $1 লাখ পর্যন্ত খরচ করতে সম্মত হয়েছে 10টিরও বেশি প্রতিষ্ঠান। মূলত চলতি মাসে ট্রুথ এপিআই নামে নতুন পরিষেবা চালু করে ট্রাম্প মিডিয়া গ্রুপ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর পোস্ট সবার আগে দেখার সুযোগ করে দেয়। এজন্য প্রতি মাসে ফি দিতে হয় $60,000 থেকে $1 লাখ পর্যন্ত। আশা করা হচ্ছে এই পরিষেবাটি আয়ের নতুন উৎস তৈরি করবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের একটি পোস্টে বড় উত্থান পতন ঘটে পুঁজিবাজারে নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দামে। এছাড়া ব্যাপক পরিবর্তন ঘটায় বৈশ্বিক বিনিয়োগকারীদের সেন্টিমেন্টেও। ফলে উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রেডিং অ্যালগোরিদম এবং খুচরা বিনিয়োগকারীরা তার পোস্টের উপর ভিত্তি করে সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয়। এদিকে ক্রিপ্টোর দরপতনে এপ্রিল-জুন প্রান্তিকে $238 মিলিয়ন হারায় ট্রাম্প মিডিয়া, যা গেল বছরের একই সময়ের লোকসানের চেয়ে 10 গুণেরও বেশি। যদিও এ সময় তাদের আয় ছিল $2.25 মিলিয়ন, যা গেল বছরের একই সময়ের তুলনায় 89% বেশি। এরই মধ্যে অর্থের বিনিময়ে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির বিষয়টি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে, যা শেয়ার বাজারে লেনদেন ও অন্যান্য ক্ষেত্রে পক্ষপাতমূলক সুবিধা দেওয়ার উপায় হিসেবে দেখছেন বিরোধীরা। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।